হাতে মাত্র 1 বা 2 দিনের ছোট্ট একটা ছুটি, মন চাইছে কোথাও ঘুরে আসি। আজ তোমাদের সন্ধান দেব কলকাতার কাছে মাত্র 4 ঘন্টার দূরত্বে অবস্থিত এক নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে। আরে বাবা, ভাবছোটা কি মৌসুমী অথবা বাগদা বীচ? না না, সে সমস্ত এখন অতীত। আজ তোমাদের সন্ধান দেব এমন এক জায়গার যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে ঝাউবন, যেখানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলেরা জাল টানে, যেখানে সমুদ্র তটে খেলা করে লাল কাঁকড়ার দল, যেখানে প্রকৃতি আর মানুষের মাঝে নেই কোনো বাধা, যেখানে থাকার জন্য আছে এইরকম সুন্দর একটি ফার্মস্টে। এছাড়াও ঘুরে দেখে নিতে পারো সাদা বালির সমুদ্র সৈকত এবং বেশ কিছু মন্দির। তবে চলো যাত্রা শুরু করি। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:37 আর আমরা হাওড়া প্ল্যাটফর্ম নাম্বার 19 ট্রেন নাম্বার 12073 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে রওনা দিলাম আমাদের আজকের ডেস্টিনেশন যমুনাশোলের দিকে। আজ আমাদের বাড়ি থেকে বেরোনোটা খুব একটা সহজ ছিল না। হঠাৎ সিদ্ধান্ত নিলাম আর বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই যাই স্প্ল্যানেড মানে মেট্রোগুলি। গোপ্রোর নটটা ভেঙে গিয়েছিল, যার জন্য ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল। তাই 150 টাকা দিয়ে নটটা কিনে তারপর রওনা দিলাম হাওড়া স্টেশন। দীর্ঘ 3 ঘন্টা ট্রেন জার্নির পর এখন কিন্তু আমরা জলেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। আমি রাজা, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা আছো আমাদের সঙ্গে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মম স্টেশনে। যেমনটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, একটু অন্যরকম, একটু অফবিট আর একটু নতুনের ছোঁয়া। আজকেও কিন্তু ঠিক সেই রকমই একটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে আমরা হাজির হয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমরা আছি জলেশ্বর স্টেশনে। এখান থেকে কোথায় যাব বাকিটা রাজা বলবে। জলেশ্বর স্টেশনে যেখানে তোমাদের ট্রেনটা নামাচ্ছে সেখান থেকে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিক দিয়ে আমরা যদি সোজা হাঁটি আমাদের সামনে একটা ফ্লাইওভার আসবে। ফ্লাইওভার দিয়ে আমরা একদম এক্সট্রিম রাইটে চলে যাব। এক্সট্রিম রাইটে গেলে কিন্তু আমরা প্ল্যাটফর্মের বাইরে যে কোনো রকম গাড়ি বা তোমাদের কনভিনিয়েন্ট যা পাবে তোমরা কিন্তু ওই জায়গাটা থেকেই পাবে। তাহলে চলো আর দেরি করবো না, ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। তো এই যে ফ্লাইওভার ধরে একদম ডান দিক দিয়ে নেমে যাচ্ছি আমরা। আমাদের জন্য গেস্ট হাউসের অটো কিন্তু বাইরে অপেক্ষা করছে। জলেশ্বর থেকে যমুনাশোলের দূরত্ব 50 কিলোমিটার। অটো রিজার্ভ করলে ভাড়া লাগবে 900 টাকা। তবে তোমরা যারা মনে করছো যমুনাশোল আসবে তারা যদি বাস্তা স্টেশন থেকে অটো নাও তাহলে কিন্তু ভাড়া লাগবে 700 টাকা। তার কারণ বাস্তা থেকে যমুনাশোলের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। জলেশ্বর থেকে যমুনাশোল যাওয়ার পথে পড়বে এই জায়গাটি, নাম হচ্ছে বালিয়াপাল। আর এখানে রাস্তার ধারেই রয়েছে এই সুন্দর জগন্নাথ মন্দিরটি। কিন্তু এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের থাকার আস্তানা যমুনাশোল নেচারস্টে গিরি ফার্ম হাউসে। এই অন্ধকারের মধ্যেও কিন্তু প্রকৃতিটা আমার জাস্ট অসাধারণ লাগছে। তার কারণ কি জানো, একদম আমার বাহাত বরাবর সমুদ্রের শব্দ কিন্তু কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। আকাশে সুন্দর চাঁদ উঠেছে আর ফার্মস্টেটা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। এটা কিন্তু দারুণ লেগেছে। আর ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা, মানে সেই গরমটা কিন্তু এই মুহূর্তে একদমই ফিল করতে পারবে না। তার কারণ পুরো ঝাউবনের মাঝখানে কিন্তু এই ফার্ম হাউসটা। ফার্মস্টেতে পৌঁছে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। এবার পালা ডিনারের। তো এই কিছুদিনে বিভিন্ন রকমের অভিজ্ঞতা কিন্তু আমরা পেয়েছি। যেমন এই কিছুদিন আগে ঋষি নদীর পাশে বসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা ছিল।
বিভিন্ন রকম জঙ্গলের মাঝখানে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা ছিল সমস্ত কিছু। তবে আজকের অভিজ্ঞতাটা কিন্তু আরেকটু অন্যরকম। সমুদ্রের শব্দ শুনতে শুনতে এরকম ফার্মস্টের বাইরে বসে মাঠে এরকমভাবে খাওয়ার এই অভিজ্ঞতাটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমার কেমন লাগছে বলো? চাঁদনি রাত আর হাতে চাঁদ, আর কি চাই। সব থেকে আমার ভালো লেগেছে এই খাটিয়াটা, এটা ভেতরে ছিল এটা বেশ তো ভালো। বললাম এটা বাইরে পেতে দিই না, এটার উপরেই বসে আজকে রাতের খাওয়াটা খাবো। তো বলার সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত কিছু হাজির। গিরি ফার্মস্টেতে পৌঁছাতে আমাদের যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়া ছাড়া রাতে আর কোনো কাজ ছিল না। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বাইরের প্রকৃতি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। কি সুন্দর দেখো। তাহলে চলো এবার ফার্মস্টের চারপাশটা একটু তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাই। তো এই গিরি ফার্ম হাউসের ভেতরটা আমি তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে, দেখো পুরো ভেতরের এই যে বারান্দাটা আছে, ঠিক আছে, এই পুরো বারান্দার এরিয়াটা কিন্তু অ্যাজবেস্টারের। তো যেহেতু এই বারান্দার এরিয়াটা অ্যাজবেস্টারে, সেক্ষেত্রে হয় কি বলো তো, এই এরিয়াটায় সকালবেলা অনেক গরম হয়। তো এটা কিন্তু যতক্ষণ রোদ থাকছে ততক্ষণই এটা থাকছে, যেই রোদ ডাউন হয়ে যাচ্ছে আবার কুল ভেতরটা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু সারাদিন এই করিডোরটায় বা এদিক দিয়ে গিয়ে তোমরা সমুদ্রের সামনে যেতে পারো, ওইখানে বসে থাকতে পারো বাইরে চেয়ার নিয়ে। এই জায়গাটা কিন্তু হাওয়া চলে প্রচুর। আর যদি কেউ কাকার বাড়ির ওখানে ওই দিকটা টপকে একটা মাঠ পড়ে, ওইখানটা গিয়ে বসো, ওখানে তো প্রচুর হাওয়া, মানে তোমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এত হাওয়া। এই হলো আমাদের আজকের থাকার ঘর, বেশ বড়। তার মধ্যে দুটো বড় বড় খাট রয়েছে, যেখানে দুজন করে 4 জন মানুষ অনায়াসে শুয়ে পড়তে পারবে। এসি রুম, আর তার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড পরিষ্কার বাথরুম। সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য। আর আমাদের গিরি ফার্মস্টে থেকে সি বিচ কিন্তু জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্স। মানে রাজা তোমাদেরকে স্প্যান করে দেখাবে যে ফার্ম হাউস থেকে সি বিচের ডিস্টেন্সটা ঠিক কতটা। আর আমরা কিন্তু এই মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ঝাউবন, সেই ঝাউবনকে ক্রস করেই কিন্তু বিচের দিকে এগিয়ে যাবো। লোকজন নেই, নিস্তব্ধ নিরিবিলি, যাকে বলে একেবারে ভার্জিন সি বিচ, সেই রকম একটা সি বিচ কিন্তু। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে, যেহেতু বর্ষাকালে কচ্ছপরা ডিম পাড়তে আসে এইখানে, তো এই সময়টা এখানে কিন্তু মাছ ধরাধরিও বন্ধ থাকে। আর নেভিরা এখানে গার্ড দেয়, যাতে কোনো রকম জেলেরা এখানে মাছ নিয়ে না আসতে পারে এই ধরনের। আর পাড়ে গিয়ে তো জানোই কচ্ছপেরা ডিম পাড়ে। এই 3 মাস কিন্তু এখানে মাছ ধরা বন্ধ থাকে। তার মানে সি বিচটা কিন্তু আরো নিস্তব্ধ, আরো সুন্দর। সমুদ্রের জমা জলের একটি অংশে চোখে পড়লো এই কাঁকড়াটা। এর নাম হচ্ছে ফিডলার ক্র্যাব, আর বাংলায় একে বলা হয় বেহালা বাদক। কেন জানো? এর একটা হাত ছোট আর একটা হাত বড়। ভাই যাতে বাঙালি, একটু কানকো টিপে মাছ না কিনলে হয়। তো হেমন্তদা বাজারে যাচ্ছিল, তো আমি বললাম চলো আমিও যাব। তো বাইকে চড়ে এখন আমরা বাজারের পথে যাচ্ছি। দারুণ ব্যাপার ভাই, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তাটা দেখে নাও। খুব সুন্দর ছিমছাম একটা বাজার। শহরের বাজারের সঙ্গে কিন্তু কোনো রকম সাদৃশ্য পাবে না এখানকার বাজারে। যাই হোক, সমুদ্রের পাড় বাজার ঘুরতে গিয়ে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ফার্মস্টেতে ফিরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পালা।
বিভিন্ন রকমের অভিজ্ঞতা। রাত্রিবেলা খোলা আকাশের তলায় বসে খাওয়া দাওয়া, আর সকালবেলা ব্রেকফাস্টটা এরকম কাকার মাটির বাড়ির দালানে বসে খাওয়া দাওয়া, মানে এটা জাস্ট সেই লেভেলের। আর সব থেকে বড় কথা যে মানুষের সঙ্গে মানুষের একদম মাটির মানুষের মিশতে হবে, তাহলেই কিন্তু এই সুযোগটা পাবে। যদি মনে করো যে এসে ডাইনিং টেবিলে বসে ডাইনিং এরিয়াতেই খাবে, সেটার ব্যবস্থা তো আছেই। আর যদি মনে করো যে না, ঘুরতে এসে একদম গ্রামের বাড়িতে বসে মাটিতে বসে এইভাবে খাওয়ার একটা আনন্দ উপভোগ করবে, তাহলে কিন্তু এখানে এসে এই কাকার বাড়িতে খেতে হবে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু আছে, রুটি আছে, লুচিও হয় তো তোমাদের? হ্যাঁ, লুচি হয়, কিন্তু আমরা লুচি খাবো না বলে আমাদেরকে রুটি দেওয়া হয়েছে। পটল আলু ভাজা দেওয়া হয়েছে, দুটো আমার পছন্দের মিষ্টি দেওয়া রয়েছে, একটা ডিম সেদ্ধ হয়েছে, আবার দেখো এখানে আলুর দম হয়েছে, আর তার সঙ্গে এরকম বাটি ভর্তি টক দই। আলুর দম, আচ্ছা, টক দই, কত কিছু। আর আমার পাতে দেখো গাছ পাকা জামরুল, কালো জাম। এই হেমন্দার বাড়ি থেকে ছিলাম, হেমন্দার বাড়ি থেকে এটা দিয়েছে আমাকে খেতে। একদম গাছ পাকা কালো জাম আছে, কলা আছে, একদম জমে যাবে ব্রেকফাস্টটা। তবে যখন তখন এসে আবার কালো জামের আবদার করলে হবে না, তার কারণ এখন কালো জামের সিজন বলেই কিন্তু দাদার বাড়ির গাছ থেকে এটা দিতে পেরেছে। সিজনে যেটা পাওয়া যাবে দাদার বাড়িতে, যদি সেই জিনিসের গাছ থাকে তাহলে অবশ্যই পাবে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানকার গ্রামটা ঘুরে দেখতে। গ্রামটা ঘুরে আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানুষজন এখানকার খুব ভালো। আর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার প্রত্যেক কটি মহিলা কিন্তু বেশ অনেকটা করে ঘুমটা দিয়েই ঘুরে বেড়ায়। বেতের ঝুড়ি বোনা থেকে আরম্ভ করে জাল বোনা এবং তার সঙ্গে মাছ ধরা, সবটাই কিন্তু ঘুরে দেখতে পেলাম এই গ্রামে। এবার আবার ফার্ম স্টেতে ফেরার পালা। দুপুরের খাবারে কি কি অপেক্ষা করছে চলো দেখা যাক। তবে দুপুরবেলা খেতে বসে একটা কথা যদি না বলি তাহলে মিথ্যে কথা বলা হবে। এখানকার খাবারের টেস্ট কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। সাজিয়ে দিয়েছিল অনেক রকম, কিন্তু স্বাদটা ঠিক সেই লেভেলের নয়। লাঞ্চ করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ অটোতেই বসে রয়েছে। এখন আমরা যাব এখান থেকে যে সকল সাইট সিনগুলো করে নেওয়া যায়, সুন্দর সুন্দর স্পট যা যা আছে সেগুলো আমরাও দেখতে থাকবো এবং তোমাদের সঙ্গেও সেগুলো কিন্তু শেয়ার করতে থাকবো। তাহলে চলো এগিয়ে যাই। সাইট সিন করতে গিয়ে চোখে পড়লো এই পান্থশালা। এখানে গিরি ফার্মস্টে ছাড়াও কিন্তু থাকার আরও একটি জায়গার সন্ধান আমরা তোমাদের দিয়ে দিলাম, আর বুকিং নাম্বার দিয়ে দিলাম কিন্তু স্ক্রিনে। কাশাফল যাওয়ার পথে প্রথমেই আমরা দর্শন করে নিলাম এই শান্তিরাম জাম্বিরাই মন্দির। এখানে গোটা 5টা মন্দির আছে। এবার একটু দেখে নেব কোন কোন মন্দিরে কোন কোন ঠাকুর বিরাজ করছে। মন্দিরে প্রবেশ করা মাত্রই বাঁ হাতে প্রথম মন্দির পড়বে ভগবান শনি ঠাকুরের মন্দির। তারপরেই যে মন্দিরটা চোখে পড়বে সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, এবং তারপরে একদম চোখের সামনে ভগবান শিব বসেই রয়েছেন। আর তারপরে পড়বে গণেশ দেবতার মন্দির, আর ঠিক তার পাশে রয়েছে বজরংবলীর মন্দির। কাশাফল এসে পৌঁছে গেছি। যমুনা শোল আসলে কাশাফল না আসলে কিন্তু মিস হবে। অসাধারণ অসাধারণ ভিউটা, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। ঝাউবনটায় একদম পুরো ছাওয়া হয়ে রয়েছে, আর মাঝখান থেকে হালকা হালকা আলোর খেলা দেখা যাচ্ছে, আর দূরে কিন্তু সমুদ্রের গর্জন বেশ জোরেই শোনা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর রাস্তাটা কিন্তু দারুণ, মানে কাশাফল বিচ যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ একদম সরু ন্যারো বালিয়ারি, দুদিকে ঝাউবন, দারুণ একটা এক্সপেরিয়েন্স এটা। আর কেউ কোথাও নেই, সব থেকে বড় ব্যাপার এটা।
আমার বাঁদিকে কাঁসাই নদী, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদী মোহনায়। একবার ভিউটা দেখো। সাইট সিন সেরে ফেরার সময় দেখে নিলাম এই বীরমল মন্দির। এই মন্দিরে গ্রামের যিনি আরাধ্য দেবতা তার পুজো হয় এবং পাশেই আছে ছোট্ট একটি শিব ঠাকুরের মন্দির। বেশ কিছুটা যাওয়ার পর কাসর ঘন্টার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লাম মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হচ্ছে। বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা এখানে। ফ্রেশন আপ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে রাজা গিয়ে ডাকলো, দেখবে চলো মাটির উনুনে পকোড়া রান্না হচ্ছে। আর এটা হচ্ছে যেই দাদার ফার্মস্টে ওনার কাকার বাড়ি, আর সেখানে এরকম মাটির জালে পকোড়া রান্না হচ্ছে। আর আমরাও লোভ সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে দেখতে চলে আসলাম। কি সুন্দর দেখো জায়গাটা, যেখানটা রান্নাটা হচ্ছে, বেশ ভালো লাগে। গ্রামের বাড়িতে এগুলো না হলে ঠিক গ্রামের বাড়ি মনে হয় না, তাই? আকাশের চাঁদ, ওদিকে আকাশের তলায় একটা ছোট্ট রান্নাঘরে পকোড়া ভাজা হচ্ছে, আর আমার হাতে সেই পকোড়া আর মুড়ি চলে এসছে। এরম দোল খেতে খেতে এই অ্যাটমসফিয়ার কোথায় পাবে বস? কলকাতায় কোনোভাবেই সম্ভব না। তাহলে যদি এরকম একটা পরিবেশ পেতে হয়, এখানে কিন্তু আসতেই হবে। একটা গোটা দিন খুব সুন্দর করে কাটিয়ে নিলাম, খুব কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করলাম, আর সাক্ষী রাখলাম সুবর্ণরেখা নদীর ওপর পূর্ণিমার চাঁদের এই প্রতিফলনকে। আর আশা রাখলাম আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে